ভারতের সংবিধান কিন্তু তার নাগরিকদেরকে বেশ কিছু দারুণ প্রতিশ্রুতি দেয়। চলুন আজ আমরা সেই মূল অধিকারগুলো নিয়েই কথা বলি, যেগুলো ছাড়া ভারতের গণতন্ত্রকে ভাবাই যায় না। তো প্রথমেই একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আমাদের সংবিধানে যে ৬টা মূল অধিকারের কথা বলা আছে সেগুলো ঠিক কি কি? আশা করি এই আলোচনাটা শেষ হতে হতে উত্তরটা আমাদের সবার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই, মোট ৬টি। ভারতীয় সংবিধান তার প্রত্যেক নাগরিককে এই ৬টি মৌলিক অধিকারের গ্যারান্টি দেয়। এর মধ্যে আছে সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে কথা বলার অধিকার, মানে আমাদের রোজকার জীবন আর স্বাধীনতার জন্য যা যা দরকার তার সবকিছুর ভিত্তি হল এই অধিকারগুলো। আচ্ছা, এখন প্রশ্ন হল, এই অধিকারগুলো এত গুরুত্বপূর্ণ কেন? জানেন, এগুলোকে মাঝে মাঝে সংবিধানের বিবেক বা কনসিয়েন্স অফ দি কনস্টিটিউশন বলা হয়, আর এর পেছনে কিন্তু একটা বেশ বড় কারণ আছে। তাহলে এই মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে এগুলো হলো এমন কিছু বেসিক হিউম্যান রাইটস যা ভারতের সংবিধানের পার্ট 3-তে লেখা আছে। আর সবচেয়ে বড় কথা হলো, দেশের প্রত্যেক নাগরিককে এই অধিকারগুলোর গ্যারান্টি দেওয়া হয়েছে, মানে সরকার চাইলেও কিন্তু এগুলো কেড়ে নিতে পারবে না। গ্র্যানভিল অস্টিন, একজন বিখ্যাত ইতিহাসবিদ, এই অধিকারগুলোকে বলেছিলেন সংবিধানের বিবেক। ভাবুন একবার, শুধু এই একটা কথাতেই কিন্তু বোঝা যায় যে ভারতের গণতান্ত্রিক পরিচয়ের জন্য এই অধিকারগুলো কতটা জরুরি। আর এই যে কনসেপ্টটা, এটা কিন্তু শুধু ভারতের একার নয়। আমাদের সংবিধান প্রণেতারা আমেরিকার সংবিধানের বিখ্যাত বিল অফ রাইটস থেকে অনেকটাই অনুপ্রাণিত হয়েছিলেন। বলা যেতে পারে এটা একটা গ্লোবাল আইডিয়ার ভারতীয় রূপ। চলুন এবার এক এক করে অধিকারগুলো দেখা যাক। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোর একটা হলো সমতার অধিকার, মানে আইনের চোখে আমরা সবাই সমান। মজার ব্যাপার হলো, এই সমতার অধিকার কিন্তু একটা মাত্র অধিকার নয়। এটা আসলে আর্টিকেল 14 থেকে 18 পর্যন্ত কয়েকটা অধিকারের একটা প্যাকেজ। এর মধ্যে আছে আইনের চোখে সবাই সমান, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে কোনো বৈষম্য করা যাবে না, সরকারি চাকরিতে সবার সমান সুযোগ, এমনকি অস্পৃশ্যতা দূর করার মতো ঐতিহাসিক সব ব্যাপার। এই সমতার অধিকারের মধ্যে একটা আর্টিকেল কিন্তু বিশেষভাবে উল্লেখ করার মতো, সেটা হলো আর্টিকেল 17। এই আর্টিকেলটা অস্পৃশ্যতার মতো একটা ভয়ঙ্কর সামাজিক প্রথাকে আইন করে পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে। এটা ভারতের সামাজিক পরিবর্তনের ইতিহাসে একটা মাইলস্টোন, তাতে কোনো সন্দেহ নেই। সমতার পর এবার আসা যাক ব্যক্তিগত স্বাধীনতার কথায়। এই অধিকারগুলো আমাদের জীবনকে সরাসরি প্রভাবিত করে, আর এগুলোকে গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভও বলা হয়। যেমন ধরুন আর্টিকেল 19, এটা আমাদের কথা বলার আর মত প্রকাশের স্বাধীনতা দেয়। সহজ কথায়, আমরা কি ভাবছি সেটা বলার অধিকার আমাদের আছে। একটা সুস্থ গণতন্ত্রের জন্য এর চেয়ে জরুরি আর কি হতে পারে? এরপর আসছে আর্টিকেল 21, যেটা হয়তো সবচেয়ে শক্তিশালী আর বিস্তৃত অধিকার। এটা শুধু বেঁচে থাকার অধিকার নয়, সময়ের সাথে সাথে সুপ্রিম কোর্ট এর অর্থকে অনেক বাড়িয়ে দিয়েছে। এখন এর মধ্যে ব্যক্তিগত স্বাধীনতা, প্রাইভেসি বা গোপনীয়তার অধিকার, এমনকি খাবার আর তথ্য পাওয়ার অধিকারও চলে এসছে। তো অধিকার তো দেওয়া হলো, কিন্তু যদি কেউ এই অধিকারগুলো না মানে বা কেড়ে নিতে চায়, তখন কি হবে? কে রক্ষা করবে আমাদের? চলুন দেখা যাক সংবিধানে এর কি ব্যবস্থা আছে। এটাই সবচেয়ে বড় প্রশ্ন। যদি আমাদের এই মৌলিক অধিকারগুলো কেউ লঙ্ঘন করে, তাহলে কি হবে? আমরা কি চুপ করে বসে থাকব? উত্তর হলো একদমই না। এর উত্তর লুকিয়ে আছে সুপ্রিম কোর্টের হাতে। আমাদের সংবিধানের আর্টিকেল 32 অনুযায়ী যদি কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, তাহলে সে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। আর এই কারণে সুপ্রিম কোর্টকে বলা হয় মৌলিক অধিকারের অভিভাবক বা গার্ডিয়ান অফ ফান্ডামেন্টাল রাইটস। কিন্তু এখানে একটা খুব জরুরি কথা আছে। ধরুন দেশে জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি জারি হলো, তখন সরকার কিন্তু বেশিরভাগ মৌলিক অধিকারই সাময়িকভাবে স্থগিত রাখতে পারে। তবে দুটো অধিকার আছে যা কোনো অবস্থাতেই কেড়ে নেওয়া যায় না। সেটা হলো আর্টিকেল 21-এ বলা জীবনের অধিকার আর ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। এগুলো অলঙ্ঘনীয়। দেখুন, আমাদের সংবিধান কিন্তু পাথরে খোদাই করা কোনো নিয়ম নয়। এটা একটা জীবন্ত দলিল, মানে সময়ের সাথে সাথে এটা বদলাতে পারে। চলুন শেষে আমরা এমন একটা অধিকারের গল্প শুনি যা একসময় মৌলিক অধিকার ছিল কিন্তু এখন আর নেই। হয়তো এটা শুনে অনেকেই অবাক হবেন যে একসময় সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টিও একটা ফান্ডামেন্টাল রাইট ছিল। তার মানে তখন সরকারের পক্ষে কারো ব্যক্তিগত সম্পত্তি নেওয়াটা বেশ কঠিন একটা ব্যাপার ছিল।
কিন্তু তারপর কি হল? ১৯৭৮ সালে মোরারজি দেশাইয়ের সরকার ৪৪তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই অধিকারটাকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে দেয়। এখন এটা একটা আইনি অধিকার, ফান্ডামেন্টাল রাইট নয়। এর মানে হল সরকার চাইলে জনস্বার্থে আইন মেনে সম্পত্তি নিতে পারে। অধিকারটা এখনও আছে, কিন্তু আগের মতো সেই সর্বোচ্চ সুরক্ষাটা আর নেই। তো পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। সম্পত্তির অধিকারের এই ঘটনাটা আমাদের দেখিয়ে দেয় যে সংবিধান বদলাতে পারে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কোন মৌলিক অধিকারগুলো আমাদের সবার ভবিষ্যতের জন্য সবচেয়ে বেশি জরুরি বলে মনে হয়? এটা নিয়ে কিন্তু ভাবার অবকাশ আছে।